আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশাল সাইবার হামলায় তছনছ ইসরায়েল। ফতেহ 2 কি, কেন ভারতের রক্তচাপের কারণ হলো পাকিস্তান আর্মির এই অস্ত্র। চূড়ান্ত সময়সীমা ঘনিয়ে আসছে, গাজায় ত্রাণ না ঢুকলে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান শুরুর প্রস্তুতি সম্পন্ন ইয়েমেনের হুথিদের। মানবাধিকার লঙ্ঘনে আইসিসির পরোয়ানায় ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেফতার, শেখ হাসিনার পালা আসছে কবে। কলকাতার কাছে ব্যবসায়ীরা, বাড়ছে মোদির বিরুদ্ধে জনরোষ। ট্রাম্প একজন ডিল মেকার, তাকে বলেছে আসুন ডিল করি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে আরো যা বললেন ডক্টর ইউনুস। গাজায় নতুন করে যুদ্ধ শুরু করার হুমকি অনর্থক হামাস। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বিশাল সাইবার হামলায় তছনছ ইসরায়েল। ইসরায়েলে এক বিশাল সাইবার হামলার ঘটনা ঘটেছে। সেনাদের চিকিৎসা তথ্য ও হাজারো অস্ত্রধারীর ব্যক্তিগত তথ্য ফাঁস। হামলাকারীরা সেনাদের চিকিৎসা সংক্রান্ত গোপন নথি এবং হাজার হাজার অস্ত্রধারী ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে। গত সপ্তাহে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট ও হারেৎজের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ওয়াইনেট জানিয়েছে, সামরিক স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান বিকুরোভার নেটওয়ার্কে এই সাইবার হামলা চালানো হয়েছে। বিকুরোভার ইসরায়েলি সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থাকে স্বাস্থ্যসেবা প্রদান করে। সেনারা নিয়মিত এর ক্লিনিকে চিকিৎসা নেন এবং সামরিক কর্মীদের চিকিৎসা ছুটির অনুমোদনও এই প্রতিষ্ঠান দেয়। হামলায় সেনাদের চিকিৎসা সংক্রান্ত গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিকুরোভার সাইবার নিরাপত্তা বিভাগ হামলা ও ডেটা লিকের কথা স্বীকার করেছেন এবং ইরানের হ্যাকারদের সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন, যদিও তারা এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। অন্যদিকে হারেজও জানিয়েছে, আরেকটি হ্যাকিং এর ঘটনায় হাজার হাজার ইসরায়েলি বন্দুকধারীদের ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ পেয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে 2025 সাল পর্যন্ত তথ্য রয়েছে বলে জানা গেছে, যা নিরাপত্তার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট ও বিকুরোভার সাইবার নিরাপত্তা দল এই ঘটনা তদন্ত করছে। ফাঁস হওয়া তথ্যের পরিমাণ ও ধরন এখনও নির্ধারণ করা যায়নি। এই অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে। সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীতে যুক্ত হয়েছে স্বল্প পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ভারতের জন্য উচ্চ রক্তচাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাক ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় সেই অস্ত্র মোতায়েন করেছেন ইসলামাবাদ। তবে এই ক্ষেপণাস্ত্রটি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এর জন্য অনেক বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। বিস্তারিত মারিয়াম হাবিবার প্রতিবেদনে। শত্রুর ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে রাশিয়ার তৈরি S-400 এর উপর মূলত ভরসা রেখেছে ভারতীয় বিমান বাহিনী। বর্তমানে এর 3টি ইউনিট মোতায়েন রয়েছে পাকিস্তান ও চীন সীমান্তে। দেশটির সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী 2023 সালের ডিসেম্বরে ফতেহ 2 ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালান পাকিস্তানের সেনা কর্মকর্তারা। গত বছরের মে মাসে সৈনিকদের এই অস্ত্রটি চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়। ইসলামাবাদের দাবি, বর্তমান সময়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর অ্যান্টিডোট হিসেবে এই অস্ত্রটি তৈরি করা হয়েছে। অর্থাৎ চোখের নিমেষে S-400 এর কবচ ভেদ করে ভারতীয় সীমান্তবর্তী সেনা ঘাঁটিগুলোতে আক্রমণ হানতে পারে ফতেহ 2। এই ক্ষেপণাস্ত্রটি 400 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে বলে জানা গেছে। যুদ্ধের সময়ে এর সাহায্যে গুরুত্বপূর্ণ সেতু, সেনা ছাউনি, যোগাযোগ ব্যবস্থা, কমান্ড এবং কন্ট্রোল সেন্টার, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ওড়ানো যাবে বলে দাবি করেছে ইসলামাবাদ। S-400 কে ধ্বংস করার কথা মাথায় রেখেছে নাকি অত্যাধুনিক প্রযুক্তির ফতেহ 2 নির্মাণের ছাড়পত্র দিয়েছে পাক সেনাদের দপ্তর। চলতি বছরের 3 মার্চ ফতেহ 2 নিয়ন্ত্রণ রেখা বা LOCর কাছে মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। এর সাহায্যে পাক সেনারা যে ভারতের মজবুত প্রতিরক্ষার বেড়াজাল ভাঙতে চাইছে তাতে কোনো সন্দেহ নেই। তবে শাহবাজ শরীফ সরকারের এই সিদ্ধান্ত ভারতীয় উপমহাদেশের অস্ত্র প্রতিযোগিতায় হাওয়া দিল বলে মনে করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। পাকিস্তানের সহকারী সংস্থা গ্লোবাল ইন্ডাস্ট্রি অ্যান্ড ডিফেন্স সলিউশন এর হাতে
পাকিস্তানের সরকারি সংস্থা গ্লোবাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডিফেন্স সলিউশন এর হাত ধরে জন্ম হয়েছে ফতেহ টুর। এর আগে ফতেহ 1 নামের একটি ক্ষেপণাস্ত্র তৈরি করে এই সংস্থা, যার পাল্লা ছিল মাত্র 140 কিলোমিটার। ওই সময় থেকেই হাতিয়ারটির পাল্লা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছিলেন ইসলামাবাদের প্রতিরক্ষা গবেষকরা। নিয়ন্ত্রণ রেখার কাছে ফতেহ টুর মোতায়েন নিয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণকারী ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা ISPR। তাদের কথায় এই ক্ষেপণাস্ত্রের রয়েছে অত্যাধুনিক দিক নির্দেশনাকারী ব্যবস্থা বা নেভিগেশন সিস্টেম। এদিকে কৃত্রিম উপগ্রহের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব। যে কায়দার এটি উঠবে তাতে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই একে চিহ্নিত করা সম্ভব নয়। গাজা উপত্যকায় ত্রাণ বহর প্রবেশ করতে না দিলে ইসরায়েল বিরোধী হামলা শুরু করার যে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হয়েছিল তা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। ইসরায়েল বিরোধী সামরিক অভিযান শুরুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। আব্দুল মালিক আল হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজায় ত্রাণের প্রবেশ বন্ধ থাকলে সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিয়েছে ইয়েমেন। তিনি এর আগে তেল আবিবকে 4 দিনের যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা শেষ হবার একদিন আগেই সোমবার এ হুঁশিয়ারি দিলেন। হুথি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল বিরোধী নতুন অভিযান শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আমাদের ঘোষিত সময়সীমার মধ্যে গাজায় ত্রাণ প্রবেশ না করলে এর পরপরই সামরিক অভিযান শুরু হবে। হুথি নেতা বলেন, গাজাবাসীর কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির দায়িত্ব সকল আরব ও মুসলিম দেশগুলোর এবং তাদের এ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিন্তু আরব দেশগুলোকে এ ব্যাপারে বিন্দুমাত্র বিচলিত বলে মনে হচ্ছে না। গত 1 মার্চ গাজা যুদ্ধবিরতির 42 দিনব্যাপী প্রথম ধাপের মেয়াদ শেষ হয়, কিন্তু দ্বিতীয় ধাপের ব্যাপারে প্রাথমিক সমঝোতায় যা বলা হয়েছিল তা উল্টে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। নতুন নতুন দাবি উত্থাপন করায় তা মেনে নেয়নি হামাস। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এখনও শুরু করা যায়নি। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ম্যানিলার প্রধান বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে দেশটি এ পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছে সরকার। খবর রয়টার্সের। মারিয়াম হাবিবার রিপোর্ট। আইসিসি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে দুতার্তে মানবতা বিরোধী অপরাধ করেছেন। তার তত্ত্বাবধানে হাজার হাজার ফিলিপিনোকে হত্যা করা হয়। এই ঘটনার তদন্ত চলছে। সোমবার হংকংয়ে দুতার্তে বলেছিলেন, তিনি আইসিসি পরোয়ানা মেনে গ্রেপ্তার হতে প্রস্তুত, তবে বরাবরের মতো মাদক বিরোধী অভিযানের পক্ষে মন্তব্য করেন। আত্মরক্ষার জন্য ছাড়া পুলিশকে মাদক সন্দেহভাজনদের হত্যা করার নির্দেশ দেওয়ার কথা তিনি অস্বীকার করেন। এরপর তিনি ফিলিপাইনে ফিরে আসেন, তবে বিমানবন্দর ত্যাগ করার আগেই তাকে গ্রেপ্তার করা হয়। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়রের কার্যালয় জানিয়েছে, তারা পরোয়ানার একটি অফিসিয়াল কপি পেয়েছে। দুতার্তে এখন পুলিশ হেফাজতে রয়েছেন। দুতার্তের আইনি পরামর্শদাতা সালভাদোর পানুলো বলেন, গ্রেপ্তারটি বেআইনি। পুলিশ একজন আইনজীবীকেও বিমানবন্দরে দুতার্তের সাথে দেখা করতে দেয়নি। কলকাতায় কাঁদছে ব্যবসায়ীরা, বাড়ছে মোদির বিরুদ্ধে জনরোষ। কলকাতার নিউ মার্কেটে রমজান মানেই ছিল ব্যস্ততা, লোকারণ্য আর কেনাকাটার ধুম। পা গলানোই ছিল দুষ্কর। দোকানিদের দম ফেলার ফুসরত ছিল না। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলত বেচা কেনা। তবে এবার বদলে গেছে দৃশ্যপট। ভিড়ে ঠাসা নিউ মার্কেটে এখন একরকম শুনশান নীরবতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রশ্ন উঠতে পারে, কেন কাঁদছে কলকাতার ব্যবসায়ীরা? হঠাৎ কেন এমন হলো? উত্তর খুঁজতে যেতে হবে 5 আগস্টের বাংলাদেশে। গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে। এই সুখবরেই ভারতের কপালে পড়ে চিন্তার ভাঁজ। হাসিনার পতনে মোদী প্রশাসন উদ্বিগ্ন হয়ে পড়ে। বাংলাদেশকে বাগে আনতে মরিয়া হয়ে ওঠে নয়াদিল্লি। প্রতিশোধের সিদ্ধান্ত হিসেবে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয় পর্যটন ভিসা, কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় মেডিকেল ভিসাতেও। এতে উল্টো ফল ভোগ করতে হয়েছে ভারতকে। তবে 7 মাসের মধ্যেই এই সিদ্ধান্তের ফল ভোগ করতে হচ্ছে ভারতকেই। বিশেষ করে কলকাতার ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। পর্যটন খাত ধসে পড়েছে, মেডিকেল খাতেও বড় ধাক্কা লেগেছে। নিউ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিমপার্ক মল, আশেপাশের বাজার সবখানেই ব্যবসা একরকম স্থবির। ব্যবসায়ীরা বলছেন, নিউ মার্কেটের মোট ব্যবসার
50 থেকে 55% নির্ভর করত বাংলাদেশি ক্রেতাদের উপর। রমজানে এই সংখ্যা আরও বেড়ে যেত, কারণ ঈদের কেনাকাটা শুরু হয়ে যেত রোজার প্রথম দিকেই। এবার সেই দৃশ্য নেই। এদিকে ব্যবসায়ীদের মধ্যে কাজ করছে চরম হতাশা, ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশি পর্যটকদের অভাবে শুধু বড় ব্যবসায়ীরাই নয়, খুচরা ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। হোটেল ব্যবসা সংকটে, মুদ্রা বিনিময় কেন্দ্র, পরিবহন পরিষেবা সবই ক্ষতির মুখে। কলকাতার মধ্যাঞ্চলে প্রায় 100টিরও বেশি হোটেল এবং 3000 দোকান বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। অনেক দোকানদার এখন দোকান ভাড়া চালাতে হিমশিম খাচ্ছেন, কেউ কেউ দোকান বন্ধ করতে বাধ্য হচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডিল মেকার আখ্যায়িত করে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান মার্কিন পররাষ্ট্র নীতি অনেক কঠোর হওয়া সত্ত্বেও ডক্টর ইউনূস বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে দেখার জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ইউনূসের এই আহ্বান এমন এক সময় এলো যখন ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের মধ্যে এক ধরনের শীতলতা বিরাজ করছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আসুন আমাদের সঙ্গে ডিল করুন। তিনি স্বীকার করেন যে ট্রাম্পের প্রত্যাখ্যান বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে, তবে তিনি দৃঢ়ভাবে জানান সম্পর্ক উন্নয়নের গণতান্ত্রিক এই প্রক্রিয়া থেমে থাকবে না। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইউএসএআইডি তহবিল কাটছাঁট করেছে এবং বাংলাদেশের উপর বিনা প্রমাণে অভিযোগ এনেছে যে তারা সাহায্যের অর্থ চরম বামপন্থী কমিউনিস্ট নির্বাচনে ব্যবহার করেছে। এর ফলে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো ঝুঁকির মুখে পড়েছে ও ইউনূসের অর্থনৈতিক স্থিতিশীলতা আনার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় ইউনূস ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের জোটকে কাজে লাগানোর চেষ্টা করছেন। তিনি এই বিলিয়নিয়ারকে বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এপ্রিল মাসে মাস্কের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের অবকাঠামো আধুনিকীকরণের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইউনূসের এই আহ্বান বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে এসেছে। 2024 সালের আগস্টে ক্ষমতায় আসার পর থেকে ইউনূস শেখ হাসিনার 15 বছরের সরে শাসনের উত্তরাধিকার মোকাবেলা করছেন। হাসিনার শাসনামলে ব্যাপক দুর্নীতি, দমনপীড়ন ও ভঙ্গুর অর্থনীতি বাংলাদেশকে বিপর্যস্ত করে রেখেছিল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে যুদ্ধ শুরু করার হুমকিকে অনর্থক বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাস বলেছে, ইসরায়েল যদি গাজায় আটক জিম্মিদের জীবন বাঁচাতে চায় তাহলে যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে একমাত্র উপায়। সোমবার এক বিবৃতিতে হামাস একথা জানায়। বিস্তারিত রিপোর্টে। বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তার কাছে পণবন্দীদের মুক্তি কিংবা তাদের পরিবারবর্গের আবেগ খুব কমই গুরুত্ব পাচ্ছে। গাজা যুদ্ধবিরতি মেনে চলার ব্যাপারে নিজের প্রতিশ্রুতিতে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করে হামাস বলেছে, সংগঠনটি অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে চায়, কিন্তু তেল আবিব পরবর্তী পর্যায়ের বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। এর আগে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে দোহা বৈঠকে ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছে হামাস। এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের পক্ষ থেকে কি জবাব আসে তার অপেক্ষায় রয়েছে প্রতিরোধ আন্দোলন। তিনি বলেন, দোহা বৈঠকে যুদ্ধের সমাপ্তি, গাজা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠনের উপর জোর দেওয়া হচ্ছে। এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশাল সাইবার হামলায় তছনছ ইসরায়েল। ফতেহ 2 কি, কেন ভারতের রক্তচাপের কারণ হলো পাকিস্তান আর্মির এই অস্ত্র। চূড়ান্ত সময়সীমা ঘনিয়ে আসছে, গাজায় ত্রাণ না ঢুকলে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান শুরুর প্রস্তুতি সম্পন্ন ইয়েমেনের হুথিদের। মানবাধিকার লঙ্ঘনে আইসিসির পরোয়ানায় ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেফতার, শেখ হাসিনার পালা আসছে কবে। কলকাতার কাছে ব্যবসায়ীরা, বাড়ছে মোদির বিরুদ্ধে জনরোষ। ট্রাম্প একজন ডিল মেকার, তাকে বলেছি আসুন ডিল করি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে আরো যা বললেন ডক্টর ইউনূস।
গাজায় নতুন করে যুদ্ধ শুরু করার হুমকি অনর্থক হামাস। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।